হামাস নেতা ইসমাইল হানিয়ার মরদেহ ইরান থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মরদেহটি। শুক্রবার জুমার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে পারেন কাতারের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপর সেখানকার একটি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন হামাস প্রধান। হানিয়ার জানাজা এবং দাফনকে ঘিরে কাতারে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর আগে তেহরানে হামলায় নিহত ইসমাইল হানিয়ার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয় লাখো মানুষ। তেহরানে তার জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মধ্যপ্রাচ্যের 5 কর্মকর্তার সূত্র দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, হানিয়া ইরানের রাজধানী তেহরানের যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেখানে 2 মাস আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বোমা রাখা হয়েছিল। এরপর হানিয়া যখন সেখানে অবস্থান করেন তখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। শুক্রবার এই শোক পালন করছে দেশ দুটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর আগে হামাস প্রধানের এই হত্যাকাণ্ডকে বর্বর কাজ বলে অভিহিত করেন। এছাড়া এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে শুক্রবার শোক দিবস ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি জানান, ফিলিস্তিনি ভাই ও বোনদের সঙ্গে সংহতি জানাতে তারা এই জাতীয় শোক পালন করবে। দর্শক, বিশ্বযোগের শুরুতেই আমরা হামাস নেতা ইসমাইল হানিয়ার দাফনের আনুষ্ঠানিকতার কথা শুনছিলাম। আমরা সে বিষয়ে সবশেষ জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কাতার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। হাজারি, হামাস নেতা ইসমাইল হানিয়ার দাফনের আনুষ্ঠানিকতা সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? দাফনকে ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। এই দোহা কাতারের আব্দুল্লাহ আল ফাহিদ জাতীয় মসজিদে সকাল 9টা থেকেই বিভিন্ন দেশ এবং জাতি গোত্রের মানুষ ডক্টর ইসমাইল হানিয়ার জানাজায় হাজির হওয়ার জন্য কাতার সময় 9টা থেকেই এই মসজিদের চারপাশে ঘিরে রেখে চলে এসেছে এবং নিশ্চিত্র নিরাপত্তা দিচ্ছে। আমি যদি গাড়ির বাহিরে গিয়ে আপনাকে একটু দেখাতে পারি, সেটি হচ্ছে দেখেন এই যে এখানে বিভিন্ন লাখ মানুষ এই অংশগ্রহণ করার জন্য মসজিদে উপস্থিত হচ্ছে। তবে এখানে এই জানাজা শেষে, জুমার নামাজের পরে জানাজা শেষে এখানকার জাতীয় যে কবরস্থান আছে লুচাইল, সেখানে ওনাকে দাফন করা হবে। তবে এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইসমাইল হানিয়ার যে কত জনপ্রিয়তা সেটি দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন দেশের নাগরিক, নারী পুরুষ থেকে শুরু করে সবাই এই জানাজায় অংশগ্রহণ করার জন্য চারিদিক থেকে হাজির হচ্ছে। তবে 11টা 5 মিনিটে কাতার সময় এখানে জুমার নামাজ তারপরেই জানাজা উনি পড়াবেন। এরপরে ওনাকে ইসরায়েল জাতীয় যে কবরস্থান সেখানে স্থাপন করা হবে। বিভিন্ন নিরাপত্তার কারণে একটি স্থানের বাহিরে মোবাইল চালু রেখেছে, বাকি মোবাইল বাহিরে রেখে যেতে হচ্ছে। সেজন্য আমরা আসলে সবকিছু আপনাদেরকে এখানকার আইনত অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। জি জি হাজারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে এই দাফন আনুষ্ঠানিকতার সবশেষ জানার চেষ্টা করব। যুক্ত হয়েছিলেন গোলাম মাওলা হাজারি।
হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর তার উত্তরসূরি কে হবেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। তার অবর্তমানে হামাসের হাল ধরবেন কে? ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে সংগ্রাম চালিয়ে যাওয়া স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সবচেয়ে বিশিষ্ট নেতাই বা কারা? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অনেক উচ্চপদস্থ ব্যক্তি তাদের নিজেদের সম্পর্কে খুব কম তথ্যই সামনে আনেন। অন্যদের অনেকেই আবার ইসরায়েলের হত্যা প্রচেষ্টা এড়াতে তাদের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। হামাসের এমনই একজন গুরুত্বপূর্ণ নেতা খালেদ মেশাল, যাকে এই মুহূর্তে ইসমাইল হানিয়ার উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। হামাসের কয়েকটি সূত্র থেকেও এমন তথ্য জানানো হয়েছে। খালেদ মেশাল 1997 সালে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন ইসরায়েলের হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরে। ইসরায়েলের চররা সে সময় জর্ডানের রাজধানী আম্মানে মেশালের কার্যালয়ের বাইরে রাস্তায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল। মেশাল হামাস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য। 1996 এবং 2017 সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং 2004 সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এই সংগঠনের নেতা নিযুক্ত হন। এরপরই আছেন গাজা উপত্যকায় হামাস আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি মাজেদ নামে পরিচিত হামাসের নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাতা। এখন পর্যন্ত 3 বার গ্রেপ্তার হয়েছেন সিনওয়ার। 1988 সালে তৃতীয়বার গ্রেপ্তারের পর হামাসের এই নেতাকে 4টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হামাস ইসরায়েলের বন্দি বিনিময়ের মাধ্যমে তিনি মুক্তি পান এবং গাজায় ফিরে আসেন। ইসমাইল হানিয়ার উত্তরসূরি হিসেবে 2017 সালে 13 ফেব্রুয়ারি সিনওয়ার গাজা উপত্যকার রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এছাড়া হামাস আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেডের নেতৃত্বে থাকা মোহাম্মদ দেইফের নামও উঠে এসেছে হানিয়ার উত্তরসূরির তালিকায়। মনিরুজ্জামান বাবু, 71। ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে 7টি এয়ারলাইন্স। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। তারা জানিয়েছে ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়ার ইসরায়েলে পরবর্তী সব ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ একজন কমান্ডার নিহত হবার পর এটি তাদের প্রথম হামলা। হিজবুল্লাহ বলছে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের বহু সংখ্যক রকেট ছুড়েছে। চলতি সপ্তাহের শুরুতে হিজবুল্লাহর শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার রেশে কয়েকজন বেসামরিক লোক নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরেই বিমান বাহিনী হিজবুল্লাহর লাঞ্চারে আঘাত করে। ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 308 জনে। শুক্রবার সকালে আরও 17 জনের মরদেহ উদ্ধার হয়। এদের মধ্যে অনেকের সম্পূর্ণ দেহ উদ্ধার করা যায়নি। শুক্রবার উদ্ধারকারীরা জানিয়েছে এখনও প্রায় 2 শতাধিক মানুষ নিখোঁজ। আহত আরও 2 শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন। কাদামাখা চা বাগান ও গ্রামের মধ্যে থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে। নদীর তীব্র স্রোতের ওপর অস্থায়ী সেতু নির্মাণের চেষ্টা করছেন সেনারা। ভূমিধসে 2টি গ্রাম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছে আরও অর্ধ শতাধিক মানুষ। বৃহস্পতিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ তথ্য জানায়। এছাড়া বন্যার কারণে দেশটির হিমাচল প্রদেশে 4 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে অন্তত 35 জন। বৃহস্পতিবার টানা 2 দিনের বৃষ্টিপাতে এই হতাহতের ঘটনা ঘটে। আকস্মিক বন্যায় ভেসে গেছে অনেক এলাকা। উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মনোরম চিত্রাল জেলার বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে গেল 48 ঘন্টায় প্রদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 19 জন।
মস্কো ও পশ্চিমাদের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ ও সাবেক মার্কিন কর্মকর্তা মেরিন পল হুইল মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া, জার্মানি ও অন্য 3 রাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। চুক্তিটির আওতায় মোট 24 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 16 জনকে রাশিয়া থেকে পশ্চিমে পাঠানো হয়েছে, আর পশ্চিমে আটক 8 বন্দীকে রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদিকে চুক্তিটিকে কূটনীতি ও বন্ধুত্বের একটি প্রয়াস হিসেবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বার্ষিক সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বিদ্বেষমূলক এবং অপমানজনক বলে নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বার্ষিক সম্মেলনে ট্রাম্প প্রশ্ন তোলেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ। সম্মেলনে ট্রাম্প আরও বলেন, কমলা হ্যারিস সবসময় ভারতীয় ঐতিহ্যের ছিলেন। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যের প্রচার করতেন, কিন্তু কয়েক বছর থেকে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ সংঘর্ষে আটক হয়েছে 1700 বেশি বিক্ষোভকারী। বৃহস্পতিবার সাউথ পোর্টে ছুরি হামলায় অভিযুক্ত 17 বছরের এক কিশোরকে এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে। এদিন রাজধানীর লন্ডনেও প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের বাসভবনের কাছে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। শিশুদের বাঁচানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে অভিবাসীদের ঢোকা বন্ধ করার দাবিও করেন তারা। হোয়াইট হলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর অন্তত 100 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।